দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চল আমরা শুরু করি তাহলে। আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে আগে প্রথমে বলে নাও। প্রত্যেক দিনের পড়া কিন্তু পড়তে হবে। তাহলে আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে একটু বলো। কার কিছু অসুবিধা আছে? ঠিক আছে, চলো শুরু করি। আমরা আগের দিনে কি আলোচনা করেছি? দেখো, what we have discussed in the last lecture, ওহ কি রে ভাই, দেখো আগের দিন মূলত আমরা আলোচনা করেছি, প্রথমে মলিকুলার স্পেকট্রোস্কোপি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। মলিকুলার তার একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল। এটা দেওয়া হয়েছে। আচ্ছা এবারে আমি এখানে বলেছিলাম যে যখন মলিকুলার স্পেকট্রোস্কোপি একটি ইন্টারাকশন অফ মলিকুল উইথ লাইট, এবার সেই মলিকুলটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ভাববে, আর লাইটটাকে তুমি যদি ক্লাসিক্যালি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মতো করে ভাবো, তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল থিওরি। সেই সেমি ক্লাসিক্যাল থিওরিতেই হচ্ছে মলিকুলার স্পেকট্রোস্কোপিটাকে বোঝার চেষ্টা করা হয়েছিল আর কি। ঠিক আছে তো? তাহলে এখানে তোমার সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা আমরা অ্যাকচুয়ালি ফলো করব, কারণ না ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা ভাবলে হবে না, যেখানে মলিকুলটাকে ক্লাসিক্যালি ট্রিট করছি, লাইটটাকে ক্লাসিক্যালি ট্রিট করছি, সেটা দিয়ে আমার চলবে না বলেছিলাম। আর কোয়ান্টাম মেকানিক অ্যাপ্রোচটা টু কমপ্লিকেটেড হয়ে যাবে, সেটাও এখন বুঝতে পারবে না, সেখানে আলোচনাটা করতে হবে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে। তো সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে বেসিক্যালি যেটা দাঁড়াবে যে মলিকুলটা তোমার কোয়ান্টাম অবজেক্ট, molecule is treated quantum mechanically, molecule is treated quantum mechanically এটা। আর লাইট হচ্ছে, light is considered as an electromagnetic radiation, তখন আমি বলবো যে মলিকুলার স্পেকট্রোস্কোপি deals with interactions of molecule with electromagnetic radiation। তাহলে মলিকুলার স্পেকট্রোস্কোপি ডিলস উইথ ইন্টারাকশনস অফ মলিকুলস উইথ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা এবারে আমরা মলিকুলের যে বিভিন্ন এনার্জি সেইটা নিয়ে জাস্ট একটু কথাবার্তা বলেছি। দেখো আমি দেখলাম যে আগের দিনে তোমার ইলেকট্রনিক মোশন, মানে আন্ডার বর্ন অফ এনিমাল অ্যাপ্রক্সিমেশন, ইলেকট্রনিক মোশন, তারপরে তোমার ভাইব্রেশনাল মোশন, রোটেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন, এগুলোকে নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু এনএমআর বা ইএসআর এর সঙ্গে যেগুলো রেসপন্সিবল, সেটা হচ্ছে তোমার মানে নিউক্লিয়ার স্পিন স্টেট বা ইলেকট্রন স্পিন স্টেট, তাদের মধ্যে যে এনার্জি গ্যাপ, এইগুলো নিয়ে আলোচনা করছি, সেটা আজকে আমাদের করার কথা। আমি তারপর দেখলাম যে না, ওইটা এখন করব না, কারণ ওইটা যখন আমাদের ওই এনএমআর বা ইএসআরটা আলাদা করে পড়তে হবে, তখন একবারে ওই ইন্টারাকশন এনার্জিগুলোকে বলে
সেখানে কি ধরনের স্পেকট্রোস্কোপি হচ্ছে এবং কেমন করে হচ্ছে, তখন সেই জায়গায় এই জিনিসটাকে আলোচনা করে নেব আর কি। তো ওইটা এখন বলছি না। তাহলে আমরা আদারওয়াইজ মলিকুল এবং তার বিভিন্ন রকমের মলিকুলার মোশন, তাদের যে এনার্জি এক্সপ্রেশন, তার কোয়ান্টিফিকেশন ইত্যাদিগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে আর কি। তাহলে আজকে আমাদের মানে আমি এই মানে এই কথাগুলোকে বলার পরে আমি যেটা করে ফেলেছিলাম সেটি হচ্ছে মলিকুলটাকে যে কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করতে হয় সেটা আমি দেখেছি আর কি। তাহলে মলিকুল and its various motion treated quantum mechanically। এটা আগের দিন আমি এটা বলেছি মেকানিক্যালি, এবং সেখান থেকে তুমি জাস্ট এনার্জি লেভেল সম্বন্ধে ধারণা পেয়ে গেছো আর কি। এনার্জি এক্সপ্রেশন ফর ভ্যারিয়াস এনার্জিস, তাদের এনার্জি স্কেলটাকে দেখে নিই। এনার্জি স্কেলটা মানে মোটামুটি কোনটা কোন লেভেলের, মানে কতটা এনার্জি কন্টেন্ট করে সেটা অ্যাপ্রক্সিমেটলি ব্যাপারটাকে দেখেছি আমার এটা। মানে তাহলে অটোমেটিক্যালি নেক্সট যে পার্টটা থাকে সেটা হচ্ছে এই যে এবার আমাকে যেটা করতে হবে, আজকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মলিকুলটাকে তো বোঝা গেল, তাহলে লাইটটাকে বুঝতে হবে। তো প্রথম যে কাজটা করতে হবে যে মানে একটা খুব সংক্ষেপে আর কি ব্রিফ ডেসক্রিপশন, ব্রিফ রিভিউ আর কি, রিভিউ অফ ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। হ্যাঁ, মানে একটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে খুব সামান্য কিছু কথাবার্তা বলতে হবে, আমাদের ডিটেলিংটা অত দরকার নেই। আর তারপরে যে কাজটা করতে হবে যে যখন আমি মলিকুলটাকে অলরেডি বুঝে গেছি, এবার লাইট যে ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই লাইটটাকে যখন ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে বুঝে যাব, তাহলে সেইখান থেকে আমাকে নেক্সট যেটা করতে হবে মেকানিজম অফ ইন্টারাকশন of molecule with ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই পার্টটাকে নেক্সট আমাদের দেখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আজকে যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ভাবতে চলেছি আর কি, যে লাইটটাকে বুঝতে হবে, অর্থাৎ লাইট যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা আসে হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে, সেটা একটুখানি বোঝার দরকার আছে। আর তারপরে তোমার সেই লাইটের সাথে কেমন করে মলিকুলার ইন্টারাকশন হচ্ছে সেটা সম্বন্ধে একটুখানি তোমাকে আলোচনা করতে হবে আর কি। ঠিক আছে, ভালো, চলো। দেখো প্রথমে এই যে লাইটটা, এইটা যখন তুমি ট্রিট করছো, সে লাইটকে বোঝার বিভিন্ন রকমের থিওরি অ্যাকচুয়ালি আছে। মানে লাইটের নেচারটা অ্যাকচুয়ালি কি সেইটাকে বোঝার জন্যে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন থিওরি জাস্ট ব্যবহার করা হয়েছে। লাইটের থিওরি সংক্রান্ত প্রথম যে থিওরিটাকে নিয়ে লোকে মানে যেটা খুব পপুলার হয়েছিল সেটা হচ্ছে তোমার নিউটনস কর্পাসকুলার থিওরি, মানে নিউটনের সময় নিউটন কর্পাসকুলার থিওরিটা, এইটা হচ্ছে একদম শুরুতে এটা পপুলারাইজ হয়। আর নিউটন কর্পাসকুলার থিওরিটা তোমার মানে অনেকটা আগে, মানে প্রায় 400 বছর আগে ধরো,
এখানে যেটা ধরা হতো সেটা হচ্ছে এইকে ধরো যখন তুমি একটা জাস্ট কোন একটা লাইটের সোর্স আছে, ধরো একটা মোমবাতি বা কিছু একটা তোমার জ্বলছে, এটা তাহলে এই যে মোমবাতিটা সে যখন জ্বলছে, সে কি বলছে, সে কিছু পার্টিকেল ছাড়ছে। তার মানে এনি সোর্স অফ লাইট emits some particles or corpuscles which move in a straight line. Any source of light emits some particles or corpuscles which moves in a straight line, which is or which are called rays, which are লিখি, which are called rays বা রশ্মি বলে। তাহলে any source of light emits some particles or corpuscles which moves in a straight line, যাকে বলা হচ্ছে তোমার রে। এবং এই রে গুলো যখন তোমার চোখে পড়ছে তখন there is a sensation of vision. When these rays fall on our eyes, then কি হচ্ছে, then there will be a sensation of vision. তখন আমার একটা দেখার অনুভূতি তৈরি হচ্ছে, ঠিক আছে? এইটা আচ্ছা, এবারে এই যে থিওরিটা, যে সোকাল নিউটন যে কর্পাসকুলার থিওরিটা, এই থিওরিটা দিয়ে তুমি কতগুলো জিনিস সাডেনলি ব্যাখ্যা করতে পারো। দিস থিওরি ক্যান এক্সপ্লেন the rectilinear propagation of light। আর হচ্ছে সরল রেখায় চলে, সেটা ব্যাখ্যা করতে পারা যায়, rectilinear propagation of light। তারপরে ধরো phenomena of reflection and রিফ্র্যাকশন, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, প্রতিফলন এবং প্রতিসরণ, এগুলোকেও ব্যাখ্যা করতে পারা যায়। কিন্তু এই থিওরি যেগুলো ব্যাখ্যা করতে পারে না, যেটা বেসিক্যালি ওয়েভ নেচারের সঙ্গে যেগুলো রিলেটেড, ধরো ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এই ঘটনাগুলো কিন্তু এখান থেকে ব্যাখ্যা করতে পারা যায় না। দিস থিওরি cannot explain the phenomena of diffraction, interference, polarization, এক্সেট্রা। তো দেখো, নিউটন কর্পাসকুলার থিওরি অনেকটা পুরনো থিওরি। হ্যাঁ, নিউটন কর্পাসকুলার থিওরি তখন খুব পপুলার হয়েছিল, যেটা ধরো ওই তোমার মানে 17th সেঞ্চুরির শেষের দিকে আর কি। 1668 নিউটনের মানে হয় জন্ম, তার ঠিক পরে আর কি। তোমার ওই ধরো 1680s 90s এই সময় আর কি এই থিওরিটা খুব ডেভেলপ করেছিল, যা দিয়ে তুমি প্রতিফলন, প্রতিসরণ বা আলো সরল রেখায় যায়, এগুলোকে তুমি এক্সপ্লেন করতে পারছো। কিন্তু লাইটের ওয়েভ নেচারের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ধরনের প্রপার্টিগুলো, যেমন ধরো ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এই ঘটনাগুলো কিন্তু নিউটন কর্পাসকুলার থিওরিতে ব্যাখ্যা করা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এবারে নিউটনের ঠিক পরপর করেই না, যেটা হলো যেটা ওয়েভ থিওরি ডেভেলপ করলো। হ্যাঁ, যে ওয়েভ থিওরিটা এখন, যে ওয়েভ থিওরি যেটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তার থেকে আলাদা যে ওয়েভ থিওরিটা অ্যাকচুয়ালি ডেভেলপ করেছিলেন তোমার
হাইগেন, ফ্রেসনেল এবং ইয়াং। তাহলে ওয়েভ থিওরি অফ লাইট, ওয়েভ থিওরি লাইটটা হচ্ছে বাই হাইগেন, ফ্রেসনেল অ্যান্ড ইয়াং, এদের হাইগেন, ফ্রেসনেল, ইয়াং, হ্যাঁ এরা। আচ্ছা এরা কি করছে দেখো, সেটা হচ্ছে যে প্রথমে হাইগেন যেটা ধরে নিচ্ছেন সেটা হচ্ছে লাইটকে একটা ওয়েভ ধরে নিচ্ছে এবং সেই ওয়েভটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ লাইক সাউন্ড ওয়েভ। তাহলে হাইগেনস অ্যাজিউম that light is a মেকানিক্যাল ওয়েভ, মানে সাউন্ড ওয়েভ তোমরা জানো সাউন্ড ওয়েভে যেমন হয় ঠিক সেরকম। হাইগেনস অ্যাজিউম দ্যাট লাইট ইজ এ মেকানিক্যাল ওয়েভ হুইচ propagates through a medium, যারা একটা মাধ্যমে যে যে প্রোপাগেট করতে পারে। আচ্ছা এবারে কথা হচ্ছে যে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে তো এয়ার মিডিয়াম দিয়ে অ্যাকচুয়ালি সাউন্ড প্রোপাগেট করে, মানে এয়ার মিডিয়ামের একটা ইম্পর্টেন্ট রোল আছে সাউন্ড প্রোপাগেট করার জন্য। এবার লাইটও যদি সেই রকমভাবে প্রোপাগেট করতে হয় তাহলে থ্রু আউট তোমার এয়ারটা থাকতে হবে, এয়ার মিডিয়ামটা থাকতে হবে, কিন্তু আনফর্চুনেটলি এয়ার মিডিয়ামটা সর্বত্র নেই। তখন তারা একটা বললো যে ইথার নামে একটা মিডিয়াম আছে, যে ইথার মিডিয়ামটা হচ্ছে সর্বত্র আছে। হ্যাঁ, মানে দে সাজেস্টেড দ্যাট there is a medium called ether which covers the universe, in which light wave propagates। তাহলে মেকানিক্যাল ওয়েভ যদি হয় তাহলে মেকানিক্যাল ওয়েভ প্রোপাগেশনের জন্য একটা মিডিয়াম লাগে। তাহলে মিডিয়ামটা সর্বত্র পাবো কোথায়? সাউন্ড সে না হয় এয়ার মিডিয়ামে প্রোপাগেট করতে পারে, তার সেই সকল কন্ট্রাকশন এক্সপানশন হয়ে সাউন্ড তার প্রোপাগেট করার একটা মেকানিজম আছে। এবার ঠিক মেকানিক্যাল ওয়েভ সেই রকমভাবে প্রোপাগেট করতে হবে, কিন্তু থ্রু আউট তো এয়ার মিডিয়াম নেই। তখন তারা বললেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ইথার নামে একটা মিডিয়াম আছে, ইথার মিডিয়াম হচ্ছে সারা ইউনিভার্সটাকে কভার করে রেখেছে। ও তারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ, তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্যই হচ্ছে এ তোমার এ ওয়েভ প্রোপাগেট করে, তোমার সকল লাইট ওয়েভ হচ্ছে প্রোপাগেট করে। আচ্ছা এবারে হাইগেন্স তখন যেটা ধরে নিয়েছিলেন যে লাইট একটা, এই যে মেকানিক্যাল ওয়েভ ধরে নিয়েছিলেন এবং হাইগেন্স ধরেছিলেন যে লাইট অ্যাকচুয়ালি একটা লংগিটিউডিনাল ওয়েভ। হাইগেন্স অ্যাজিউম দ্য লাইট ইজ এ লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ, মানে একদম সেই সাউন্ডের মতো লংগিটিউডিনাল। হ্যাঁ, লংগিটিউডিনাল মানে লংগিটিউডিনাল ওয়েভ মানে হচ্ছে যে তোমার যেদিকে তোমার ওয়েভটা প্রোপাগেট করছে তার অসিলেশনটা সেই দিকই হয়, যেমন সাউন্ডের ক্ষেত্রে হয়। আর যেদিকে প্রোপাগেশন হচ্ছে তার পারপেন্ডিকুলার বরাবর যদি অসিলেশন হয় তার হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা আচ্ছা এবারে হাইগেন্স যখন লাইটটাকে তিনি লংগিটিউডিনাল ওয়েভ কনসিডার করলেন, তা দিয়ে কিন্তু পোলারাইজেশন ফেনোমেননটা ব্যাখ্যা করতে পারা যায় না। এটা কি পারে আমি দেখি প্রথমে, যে দিস থিওরি can explain reflection, refraction, diffraction and interference. Explain the phenomena of, দেখো রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এগুলোকে ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স এগুলোকে এক্সপ্লেন করতে পারে, বাট
this theory cannot explain the phenomenon of polarization. এ কিন্তু পোলারাইজেশনটাকে এক্সপ্লেন করতে পারছে না। দেখো, রিফ্রাকশন ইন্টারফারেন্স এইগুলোকে এক্সপ্লেন করতে পারছে, কিন্তু পোলারাইজেশন এই ফেনোমেননটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারছে না। তা পোলারাইজেশন ফেনোমেননটাকে এক্সপ্লেন করার জন্য বিজ্ঞানী ফ্রেসনেল একটা চেঞ্জ করলেন 1815 নাগাদ। তিনি বললেন যে লাইট অ্যাকচুয়ালি লংগিটিউডিনাল ওয়েভ না, লাইট অ্যাকচুয়ালি ট্রান্সভার্স ওয়েভ। ফ্রেসনেল এই অ্যাডিশনটা করলেন। ফ্রেসনেল সাজেস্টেড দ্যাট light is actually a transverse wave and hence explain the phenomenon of polarization. পোলারাইজেশন ফেনোমেননটা কিন্তু এক্সপ্লেন করতে পারলেন। দেখো পোলারাইজেশন দ্বারা, দেখো হাইগেনস ধরেছিলেন লাইট একটা লংগিটিউডিনাল ওয়েভ, তা দিয়ে ওয়েভ রিলেটেড যে প্রপার্টিগুলো হয় সেই প্রপার্টিগুলো সবই প্রায় এক্সপ্লেন করতে পারা গেল, কিন্তু পোলারাইজেশন ফেনোমেননটা এক্সপ্লেন করতে পারা যায়নি। পোলারাইজেশন ফেনোমেননটাকে এক্সপ্লেন করতে গেলে ধরে নিতে হচ্ছে লাইট অ্যাকচুয়ালি একটা ট্রান্সভার্স ওয়েভ, হ্যাঁ, তির্যক তরঙ্গ। মানে বাংলায় বলা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর ট্রান্সভার্স ওয়েভ মানে হচ্ছে তোমার তির্যক তরঙ্গ, যেখানে বেসিক্যালি হচ্ছে লাইট ধরো যদি তোমার জেড ডিরেকশন বরাবর প্রোপাগেট করে, তাহলে তার অসিলেশনটা হবে এক্স এবং ওয়াই ডিরেকশন বরাবর আর কি। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে এই যে লাইট অ্যাকচুয়ালি ওয়েভ, সেটা 1802 সালে বিজ্ঞানী ইয়াং তিনি কিন্তু এক্সপেরিমেন্টালি এটাকে প্রুভও করলেন, হ্যাঁ, ডিফ্রাকশন ফেনোমেনন সাহায্যে। মানে ইয়াং proved the wave theory of light by the বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে তো ইয়াং এটাকে প্রুভ করে ফেললেন। তার মানে হাইগেন, ফ্রেসনার এবং ইয়াং তারা অ্যাকচুয়ালি একটা ওয়েভ থিওরি এস্টাবলিশ করলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই থিওরি অনেক কিছু এক্সপ্লেন করতে পারলো, কিন্তু এই থিওরির কতগুলো লিমিটেশন আছে। কি কি সেটা দেখো। দিস থিওরি ক্যানট এক্সপ্লেন এক নম্বর হচ্ছে দ্য রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট। আলো যে সরল রেখায় যায় সেইটা কিন্তু পরিষ্কার এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না ওয়েভ থিওরি। ওয়েভ মানেই তো তুমি জানো ওটা তেরে বেঁকে যাবে। হ্যাঁ বলো। স্যার, লিনিয়ার আর রেক্টিলিনিয়ারের পার্থক্য কি? ওটা কিছুই না, মানে এমনি লিনিয়ার রেক্টিলিনিয়ার একই, সরল রৈখিক। সরল রৈখিকটাকেই রেক্টিলিনিয়ার বলে যায়। হ্যাঁ, ঠিক আছে। রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট মানে হচ্ছে ওই লিনিয়ার প্রপাগেশন বলে না, রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ বলে। মানে আলো যে সরল রেখায় চলে সেইটাকেই বলা হচ্ছে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। হ্যাঁ, তাহলে আচ্ছা স্যার। হ্যাঁ, দিস থিওরি ক্যানট এক্সপ্লেন দ্য রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। এটা এটা এক নম্বর। আচ্ছা, এটা কি আর কি, আর ইথার নামে যে একটা মিডিয়াম আছে তার কিন্তু এক্সিস্টেন্স প্রুভ করা যায়নি। হ্যাঁ, তাহলে হচ্ছে, আচ্ছা এটা বললাম এগুলো বলে, বা দিস থিওরি ক্যানট এক্সপ্লেন দ্য রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, এটা এক নম্বর। দিস cannot explain the phenomenon of photoelectric effect, আমরা পরে দেখব। photoelectric effect and Compton effect
এই ফেনোমেননগুলো এরা এক্সপ্লেন করতে পারে না। দিস থিওরি cannot explain the electrical and magnetic properties associated to light। মানে এটা খুব স্পেকট্রোস্কোপির কনটেক্সটে এই লিমিটেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্পেকট্রোস্কোপিতে মলিকুলের সঙ্গে লাইটে যখন ইন্টারাক্ট করতে হবে সেই ইন্টারাকশনসটা কিন্তু লাইটের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের থ্রু দিয়ে ইন্টারাকশনসটা করতে হবে। কিন্তু এই ওয়েব থিওরিতে যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক বা ম্যাগনেটিক যে প্রপার্টি আছে সেই প্রপার্টি নিয়ে কথাবার্তা কিন্তু বলা হচ্ছে না, সেই জন্য তুই স্পেকট্রোস্কোপি করলে এই থিওরি দিয়ে কোনো রকমভাবেই হবে না আর কি। এটা আমি জাস্ট এইভাবে লিখে দিচ্ছি, দিস থিওরি ক্যানট এক্সপ্লেন দ্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড টু লাইট। এইটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে মোরওভার there is no experimental verification of existence of ether। এই ইথারের এক্সিস্টেন্সটা যেটা খুব ইম্পর্টেন্ট এই মেকানিক্যাল ওয়েভ প্রোপাগেশনের জন্য, সেই ইথার এই যে মিডিয়ামটা তার কোনো এক্সিস্টেন্স কিন্তু অ্যাকচুয়ালি প্রুভ করা যায়নি। এটা ঠিক আছে, মানে মোরওভার দেয়ার ইজ নো এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ এক্সিস্টেন্স অফ ইথার মিডিয়াম। ঠিক আছে, এটা তাহলে এই যে ওয়েব থিওরিটা, সেই ওয়েব থিওরিটা কিন্তু মানে যেটা হাইগেন, ফ্রেসনেল এবং ইয়াং এর ডেভেলপ করা, এই থিওরিটাও অ্যাকচুয়ালি সাকসেসফুল থিওরি অফ লাইট এটা হলো না। তারপরে যেটা চলে এলো, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল এই 1857-58 এই সময় আর কি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিলেন। সেইটা অ্যাকচুয়ালি আমাদের ভাবতে হবে। তবে নেক্সট যেটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। আচ্ছা, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে এটা ধরে নেওয়া হচ্ছে প্রথমেই যে লাইট এখন আর মেকানিক্যাল ওয়েভ নয়, লাইট অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে তিনি এটা ধরে নিচ্ছেন যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে লাইট ইজ অ্যান লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, এবারে যখন তোমার একটা চার্জ পার্টিকেল তার একটা অ্যাক্সেলারেশন বা ডিসিলারেশন বা অসিলেশন হয়, তখন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়। কি বলা হচ্ছে যে when a charge particle oscillates, then it emits electromagnetic radiation of its oscillation frequency। মানে যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে সেই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে বেসিক্যালি ছাড়ছে। So light is an electromagnetic wave. When a charged particle oscillates, then it emits electromagnetic radiation with its oscillation frequency। এটা আচ্ছা, এবারে এই লাইটের সঙ্গে কি আছে না, it has an inseparable
electric field vector and magnetic field vector. It has an inseparable electric field vector and magnetic field vector which are mutually perpendicular and perpendicular to the direction of propagation of light. So it has an inseparable electric field vector and a magnetic field vector which are mutually perpendicular to the direction of propagation of light. এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ধরো তুমি যদি এইরকম করে ব্যাপারটাকে ভাবো, তিনটে পারপেন্ডিকুলার ডিরেকশন কনসিডার করলে, ধরে নাও এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা তোমার জেড ডিরেকশন। আচ্ছা, এই এক্স ডিরেকশন বরাবর তুমি যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে রাখো, ওয়াই ডিরেকশন বরাবর তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটাকে রাখো, তাহলে এই জেডটা হবে তোমার ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট, হ্যাঁ, এটাকে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট হবে। আবার যদি উল্টোটা তুমি করতে ধরো তুমি লেটসে এইটা এক্স ডিরেকশন, এটা তোমার ওয়াই ডিরেকশন। আচ্ছা, যদি কেউ এই ওয়াই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে লেখে আর এক্স ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর লেখে, তাহলে তার ডিরেকশন অফ প্রপাগেশন লাইট হবে কত? মাইনাস জেড ডিরেকশন বরাবর। এই মাইনাস জেডটা হবে তোমার ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। তাহলে এইটা হয়ে যাবে তোমার ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। মানে বেসিক্যালি হচ্ছে তুমি এই ই ক্রস এইচ, অর্থাৎ ই থেকে এইচ এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা যে দিকে যাবে সেটা হবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। মানে ই একটা ভেক্টর কোয়ান্টিটি, এইচ একটা ভেক্টর কোয়ান্টিটি, ই ক্রস এইচ এইটা একটা ভেক্টর, তার একটা ডিরেকশন থাকবে, তাই তো? তাহলে বেসিক্যালি হচ্ছে এই মানে ই ক্রস এইচ একটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা ডিরেকশন হলো এবং সেই ডিরেকশনটাই হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। তার মানে তুমি এইভাবে লিখতে পারো। দেখো, আচ্ছা আমি আগে এটা বলে নিই তারপর লিখে দিচ্ছি। যেটা হচ্ছে এই প্রথম কেসটা দেখো যে ই থেকে এইচ এর দিকে যদি একটা রাইট হ্যান্ডের স্ক্রু খোলা, সেটা প্লাস জেড ডিরেকশন বরাবর যাবে এবং জেড ডিরেকশনটাই হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। আর হয় যখন তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা লিখছো, তাহলে ই থেকে এইচ এর দিকে রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা কি হবে? তোমার জাস্ট মাইনাস জেড ডিরেকশন বরাবর যাবে। তার মানে এটা ইম্পর্টেন্ট যে ডিরেকশন, মানে জেনারেলি যেটা কথা সেটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটা বেসিক্যালি হচ্ছে ডিরেকশন অফ ই ক্রস এইচ। এটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ম্যাগনেটিক ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার তুমি দেখতে পাচ্ছ। আর তুমি জানো যে ই আর এইচ যে প্লেনে থাকে তার ক্রস প্রোডাক্টটা তার পারপেন্ডিকুলার প্লেনে থাকে। তার মানে সার্টেনলি হচ্ছে যে তোমার যে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এটা আচ্ছা, এবারে এই যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা যদি ভ্যাকুয়ামে তুমি দেখো, অর্থাৎ প্রথম কথা হচ্ছে লাইট প্রপাগেট করার জন্য কোনো মিডিয়াম লাগে না। ওই যে ইথার মিডিয়ামই বলো বা এয়ার মিডিয়াম বলো, এগুলোর কোনো এক্সিস্টেন্স ভাবার তোমার দরকার নেই। তো যেটা কথা সেটা হচ্ছে যে যদি ভ্যাকুয়ামে রাখো, তাহলে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করে। সেটা হচ্ছে যে ইন ভ্যাকুয়াম, ইন এ মিডিয়ামটা না, ইন ভ্যাকুয়াম
light has a constant speed equal to c equal to 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এটা ঠিক আছে, মানে এবং এই যে সিটা আসে বেসিক্যালি তোমার 1/√f(0) μ0 এই ভ্যালু থেকে আসে। এখানে f(0)টা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, আর μ0টা হচ্ছে অ্যাবসলিউট পারমিয়েবিলিটি। পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, হ্যাঁ, এই জায়গা থেকে তোমার বেসিক্যালি স্পিড অফ লাইটটা আসছে এটা। আচ্ছা, এবারে ভ্যাকুয়ামের লাইটের স্পিড কনস্ট্যান্ট, কিন্তু মিডিয়ামে যদি তুমি যাও লাইটের স্পিড হচ্ছে সেই মতো করে পাল্টাবে, কারণ তখন ওই অ্যাবসলিউট পারমিটিভিটি বা অ্যাবসলিউট পারমিএবিলিটিটা কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটি বা তোমার পারমিএবিলিটি সেটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সেখানে মিডিয়াম টু মিডিয়াম কিন্তু লাইটের স্পিড আলাদা হতে পারে। ভ্যাকুয়ামে লাইটের স্পিডটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকছে এটা। আচ্ছা, এবারে এটা কথা যে এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে তুমি অনেক কিছু এক্সপ্লেন করতে পারো, হ্যাঁ, মানে মানে লাইট রিলেটেড প্রায় সবটাই এক্সপ্লেন করতে পারো আর কি, হ্যাঁ, সেটা জাস্ট মানে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি can explain more or less everything associated to light। লাইট সংক্রান্ত প্রায় সবই সে এক্সপ্লেন করতে পারে। মানে মানে তুমি ধরো তার রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট থেকে শুরু করে তার ডিফ্লেকশন, ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, যা কিছু দরকার সবই এক্সপ্লেন করতে পারে। তার ইলেকট্রিকের প্রপার্টিজ, ম্যাগনেটিকের প্রপার্টিজ যেগুলো অ্যাসোসিয়েটেড আর কি, সবই এক্সপ্লেন করতে পারে। শুধু দুটো জিনিস অসুবিধা হয়, বাট দিস থিওরি ক্যানট এক্সপ্লেন so-called photoelectric effect, Compton effect, Raman effect, এক্সেট্রা। এই ফেনোমেননগুলো কিন্তু তোমার ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না এটা। আর এবার এই পার্টটাকে এক্সপ্লেন করার জন্য তোমাকে যেটা অ্যাডিশনালি ধরতে হয় সেটাকে আমরা কোয়ান্টাম থিওরি অফ লাইট জাস্ট নাম দিচ্ছি, ঠিক কোয়ান্টাম থিওরি এটা নয়, মানে আমি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যেই থাকবো, শুধু একটা অ্যাডিশনাল জিনিসটা ধরে দেব। মানে এই যে কোয়ান্টাম থিওরি অফ লাইট আমি বলছি, তাতে লাইটকে অ্যাকচুয়ালি যেভাবে কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করতে হয়, তাতে ব্যাপারটা খুব মানে বেশ কঠিন আর কি। যে কঠিনটা তোমার বেসিক্যালি ওই রেজিং অপারেটর, মানে ক্রিয়েশন অপারেটর, অ্যানিহিলেশন অপারেটর, তার টার্মস হচ্ছে লাইটকে এক্সপ্রেস করা, হ্যাঁ, মানে লাইটের যে কালেকশন অফ বোসন সেইভাবে ধরে এক্সপ্লেন করা, সেটা বেশ কঠিন। আমরা সেই সব ঝামেলার মতো যাচ্ছি না। আমাদের স্পেকট্রোস্কোপি বোঝার জন্য আমরা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যেই থাকবো। শুধু অ্যাডিশনাল যে জিনিসটা ধরে নেব সেটা হচ্ছে এই যে যেটা ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পন এফেক্ট এক্সপ্লেন করতে বা পরবর্তীকালে রামান এফেক্ট এক্সপ্লেন করতে কাজে লাগে, সেটা হচ্ছে কি লাইট যে কালেকশন অফ এনার্জি প্যাকেট কল ফোটনস, এইটা আমাকে অ্যাডিশনালি ধরে নিতে হবে। তাহলে এখানে একটা অ্যাডিশনাল ফিচার, সেটা হচ্ছে এই লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস called photon। এবার হচ্ছে তোমার এনার্জি অ্যাসোসিয়েটেড টু ইচ ফোটন যদি এটা এপসাইলন বলি, সেটা তোমার এইচ নিউ হচ্ছে, তার সঙ্গে একটা মোমেন্টাম থাকে। কম্পন এফেক্ট এক্সপ্লেন করার জন্য এটা দরকার, মোমেন্টাম অ্যাসোসিয়েটেড টু ইচ ফোটন
যদি তুমি ল্যামডা বলো, ল্যামডা হচ্ছে এইচ ওভার তোমার, সরি পি বলো, পিটা হচ্ছে এইচ ওভার ল্যামডা, পিটা হচ্ছে তোমার এইচ ওভার ল্যামডা, যেখানে তো সার্টেনলি এইচটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, এটাকে বলা হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। হয়তো তোমার জানা আছে। এই অ্যাডিশনাল জিনিসটা কিন্তু আমাকে ধরে নিতে হবে, না হলে তুমি স্পেকট্রোস্কোপি বুঝতে পারবে না। তাহলে আমাদের টোটাল আলোচনাটা থাকবে কিন্তু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যে, মানে টোটাল স্পেকট্রোস্কোপিতে আমি লাইটকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে ট্রিট করবো, কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাট দ্য সেম টাইম তোমাকে ধরে নিতে হবে সামাও ওই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে তুমি কোয়ান্টাইজ করছো, কোয়ান্টাইজ করে কিছু কোয়ান্টাইজড এনার্জি পাচ্ছ আর কি, এবং তার সঙ্গে কিছুটা অ্যাসোসিয়েটেড মোমেন্টামও থাকছে, মানে লাইটটা সেই পুরনো কর্পাসকোলার থিওরির মতো লাইটকে তুমি যেন কালেকশন অফ ফোটন বা কালেকশন অফ পার্টিকেলসের মতোই ভাবছো, কিন্তু এই পার্টিকেলগুলো জাস্ট নিউটন কর্পাসকোলার থিওরিতে যেমন পার্টিকেল ছিল এখানে সেরকম ঠিক নয়। মানে এখানে বেসিক্যালি এটা ইম্পর্টেন্ট যে লাইটের ডুয়েল ক্যারেক্টার আছে। হ্যাঁ, লাইটের যা শুধুমাত্র তোমার পার্টিকেল ক্যারেক্টার ধরলে হবে না, লাইটের যে ডুয়েল ক্যারেক্টার সেটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার। লাইটের যে ডুয়াল ক্যারেক্টার, এই ডুয়াল ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে তুমি লাইটকে শুধু পার্টিকেল ভাবলে অসুবিধে, শুধু ওয়েভ ভাবলেও অসুবিধে। সেখানে তুমি যদি মনে করো যে না আমি লাইটকে আর এখন আর ওয়েভ ভাববোই না, তাহলে তুমি কিন্তু স্পেকট্রোস্কোপি এক্সপ্লেন করতে পারবে না। হ্যাঁ, আবার লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে এনার্জি প্যাকেটস বা ফোটনস আছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম আছে, এটা যদি তুমি না ধরে নাও তাহলে আবার তুমি সব কিছু কিন্তু এক্সপ্লেন করতে পারবে না। লাইটের ডুয়েল ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, মানে কিছু কিছু এক্সপেরিমেন্টে, মানে in some experiments light behaves as wave, যেমন ধরো ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন এক্সেট্রা। এই ধরনের এক্সপেরিমেন্টগুলোতে লাইটকে তার ওয়েভ ক্যারেক্টার শো করছে। আর ইন সাম এক্সপেরিমেন্টস light behaves as particles, যেমন ধরো তোমার ফটো ইলেকট্রিক এফেক্টে, ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, রামান এফেক্ট, এগুলোতে। হ্যাঁ, তাহলে ইন সাম এক্সপেরিমেন্ট লাইট বিহেভস এজ পার্টিকেল, যেমন ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, রামান এফেক্ট এক্সেট্রা, এগুলোতে। ঠিক আছে, তার মানে দেখো কিছু এক্সপেরিমেন্টে লাইট ওয়েভের মতো বিহেভ করছে, কিছু এক্সপেরিমেন্টে লাইট তোমার পার্টিকেলের মতো বিহেভ করছে। তাহলে এইখান থেকে আমি যেটা বলতে পারি লাইটের দ্বৈত সত্তা আছে, এবং সেটা হচ্ছে লাইটের এই যে ডুয়েল ক্যারেক্টারের কথা বলা হচ্ছে। এবং তুমি লাইটের কমপ্লিট পিকচারটা কিন্তু ডুয়েল ক্যারেক্টার, তোমাকে শুধুমাত্র ওয়েভ ধরলেও তুমি সবকিছু এক্সপ্লেন করতে পারবে না, শুধুমাত্র পার্টিকেল ধরলে তুমি সবকিছু এক্সপ্লেন করতে পারবে না। তবে যেটা ইম্পর্টেন্ট যে দুটোকেই তোমাকে একসাথে ধরতে হবে আর কি, তাহলে তুমি লাইটে সবকিছু এক্সপ্লেন করতে পারবে। এটা ঠিক আছে। তাহলে আমি লাইটের যে বিভিন্ন নেচারটা বললাম, তাহলে প্রথমে তুমি কর্পাসকোলার থিওরিতে রইলে, তারপরে হচ্ছে তুমি হাইগেন্স, ফ্রেসনেল এবং ইয়াং এর তুমি ওয়েভ থিওরিতে গেলে, তারপরে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে গেলে, তারপরে হচ্ছে কোয়ান্টাম থিওরি অফ লাইটটা এলে। তাহলে আমাদের পুরনো দুটো থিওরি নিয়ে আমরা এখানে কোনো আলোচনাই আমাদের দরকার নেই, কারণ পুরনো দুটো থিওরিতে আমাদের কিছু হবে না। আমাদের ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তার সাথে সাথে যদি এই কোয়ান্টাম থিওরি অফ লাইটের যে পার্টটা আর কি, মানে বেসিক্যালি লাইটের যে কালেকশন অফ ফোটন, এই দুটোকে যদি কম্বাইন করা যায়, তাহলে সেইখান থেকে কিন্তু আমরা মোটামুটিভাবে সবকিছুই এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা, দু একটা ইম্পর্টেন্ট রিলেশনস খুব দরকার, সেটা হচ্ছে যেটা লাইটের সাথে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যে লাইটকে তুমি একটা ওয়েভ হিসেবে ভাবো, তাহলে সেই ওয়েভের কিছু কিছু টার্ম তোমার খুব জেনে রাখতে হবে। এগুলো অ্যাকচুয়ালি খুব ট্রিভিয়াল, কিন্তু সামাও এইগুলোর পরিষ্কার না থাকলে তোমার স্পেকট্রোস্কোপিতে পদে পদে তুমি বিপদে পড়বে বা পদে পদে তোমার সমস্যা হবে। এটা তোমরা জানো সব, তবু আমরা একটুখানি বলে নিচ্ছি যে লাইটকে তুমি জাস্ট ওয়েভ হিসেবে যদি ভাবো,
তাহলে তার একটা ফ্রিকোয়েন্সি বা তার একটা ওয়েভলেন্থ বা তার একটা ওয়েভ নাম্বার আছে। তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে বেসিক্যালি হচ্ছে তোমার নাম্বার অফ কমপ্লিট অসিলেশন নাম্বার অফ কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড, এইটা সেখানে তার যেটা ইউনিট আর কি, ইউনিট অফ ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে তোমার সেকেন্ড ইনভার্স, এটাকে তোমার হার্জ বলা হচ্ছে। ঠিক আছে, মানে ধরো তুমি একটা পেন্ডুলামের কথা ভাবছো, তাহলে পেন্ডুলাম একটা এন থেকে স্টার্ট করলো, ধরো একটা পেন্ডুলামের কথা ভাবছো তুমি, তো একটা পেন্ডুলাম তুমি ভেবেছো, এই পেন্ডুলামটা তোমার এই জায়গা থেকে স্টার্ট করে, এই জায়গা গিয়ে শেষ করে, করে এইটা সে বারবার বারবার তাহলে তোমার দুলছে। তাহলে এই যে গেল এলো গেল এলো, তাহলে এই যে ফুট অসিলেশনটা 1 সেকেন্ডে কতবার হচ্ছে, মানে এইখান থেকে স্টার্ট করছে, এইখান থেকে এই পর্যন্ত গেল, এখানে ফিরে একটা অসিলেশন হলো, আবার গেল আবার এলো, আর একটা অসিলেশন হলো। তারপর ধরো তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম ধরো কনসিডার করছো, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম কনসিডার করছো, এই ধরো তোমার নিউক্লিয়াস আছে, এটা প্লাস জেড ইন্টু ই, এটাকে কেন্দ্র করে ধরো একটা ইলেকট্রন তোমার ঘুরছে। তাহলে একবার ঘুরে ফেললো মানে একটা অসিলেশন, দুবার ঘুরলে মানে দুবার অসিলেশন। হ্যাঁ, তাহলে 1 সেকেন্ডে কতবার এই কাজটা হচ্ছে সেটাই তোমার বেসিক্যালি ফ্রিকোয়েন্সি, যেটা মানে এসআই ইউনিট বলো বা যখন আরবিট্রারি ইউনিট বলো, সেটা হচ্ছে সেকেন্ড ইউনিট বা হার্জে তুমি এটাকে এক্সটেন্ড করতে পারছো। আচ্ছা আচ্ছা, এবারে তোমার আচ্ছা এই যে যখন ওয়েভ নিয়ে কথাবার্তা বলছি, সেই ওয়েভটা তোমার যাবে কেমন করে, তোর যদি এরকম করে ভাবা হয়, একটা ওয়েভ এইরকম ভাবে প্রোপাগেট করছে এটা, ঠিক আছে। তাহলে তুমি দেখো এইখান থেকে যদি ওয়েভের রেসপেক্টে দেখো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন হলো, আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর একটা কমপ্লিট অসিলেশন হলো, আবার এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে আর একটা কমপ্লিট অসিলেশন হলো। তাহলে তুমি যেভাবে ভাববে আর কি, একটা ওয়েভের ছবি যদি তোমার আঁকা থাকে, তাহলে সেইখান থেকেও হচ্ছে তুমি জাস্ট কতগুলো 1 সেকেন্ডে কতগুলো কমপ্লিট অসিলেশন হচ্ছে তুমি সেখান থেকে কিন্তু দেখতে পাবে এটা। আচ্ছা, এবারে ফ্রিকোয়েন্সির পরেই যে টার্মটা তোমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ, যেটাকে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আচ্ছা, ওয়েভ লেন্থ হচ্ছে বেসিক্যালি এই যে ভ্যালুটা, মানে এইখান থেকে এই পর্যন্ত এই যে ভ্যালুটা, এইটা বেসিক্যালি তোমার ওয়েভ লেন্থ, মানে একটা কমপ্লিট অসিলেশনের জন্য সে কতখানি পাথ যাচ্ছে। তাহলে ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন, মানে একটা অসিলেশনের জন্য সে কতখানি ডিস্টেন্স ট্রাভেল করছে, সেটা বেসিক্যালি তোমার ওয়েভ লেন্থ। তার সিজিএস ইউনিট যদি তুমি করো, সেটাকে তুমি জাস্ট সেন্টিমিটারে লিখতে পারো, আর এসআই ইউনিটে যদি তুমি করো, এটাকে লেন্থ রিপ্রেজেন্ট করে, এটা তুমি মিটারে লিখতে পারছো এটা। আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট রিলেশন দেখো, একটা ইম্পর্টেন্ট রিলেশন, সেটা হচ্ছে যে ভেলোসিটিটা হচ্ছে নিউ ইন্টু ল্যামডা হবে। নিউ ইন্টু ল্যামডা সেটা হচ্ছে বেসিক্যালি তোমার ভেলোসিটি, যেখানে একটা ওয়েভের ক্ষেত্রে সেখানে ভিটা হচ্ছে তোমার ভেলোসিটি অফ দ্য ওয়েভ। কারণটা কি না, ভেলোসিটি মানে কি 1 সেকেন্ডে কতখানি দূরত্ব যায়, একটা কমপ্লিট অসিলেশনের জন্য ল্যামডা পাথ যায়, আর 1 সেকেন্ডে ওরকম কতগুলো অসিলেশন হচ্ছে নিউটা, সেখানে নিউ ইন্টু ল্যামডা, সেটা হচ্ছে ভেলোসিটি হচ্ছে, সেটা হচ্ছে তোমার মানে নিউ ইন্টু ল্যামডা, সেটা হচ্ছে ভি হয়ে যাচ্ছে। আর স্পেশাল কেসে যদি ওয়েভটা লাইট হয়, ফর লাইট নিউ ইন্টু ল্যামডা সেটা কত হয়ে যাবে, সি হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট হয়ে যাচ্ছে, যেখানে সিটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট। স্পিড অফ লাইটের ভ্যালু আমি অলরেডি বলে এসেছি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এই ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ দিয়ে চলতো, কিন্তু স্পেকট্রোস্কোপির কনটেক্সটে হ্যাঁ অনেক সময় কিছু অ্যাডভান্টেজ তুমি পাবে, দেখবে যে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের টার্মসে কোনো একটা স্পেকটাকে এক্সটেন্ড না করে, মানে মোস্ট অফ দ্য স্পেক্ট্রা, মানে ইউভি ভিজিবল স্পেকট্রা বাদ দিলে বাকি যা স্পেকট্রা তোমার আছে, ধরো তোমার স্টার্টিং ফর্ম ধরো মাইক্রো স্পেকট্রা,
বা আইআর স্পেকট্রা, প্রত্যেক ক্ষেত্রেই দেখবে ওয়েভ নাম্বার বলে একটা টার্মটা খুব ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, সেখানে ওয়েভ নাম্বারটাও এখানে একটুখানি বুঝে নেওয়া দরকার আছে। ওয়েভ নাম্বার সেটাকে নিউ বার দিয়ে এক্সপ্রেস করা হয়, সেটা হচ্ছে পার ইউনিট লেন্থ তোমার কতগুলো কমপ্লিট ওয়েভ আছে। তাহলে নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট লেন্থ, নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট লেন্থ। দেখো এই নিউ বারটা সার্টেনলি কি হবে না, ল্যামডা এই ডিস্টেন্সটা হচ্ছে একটা ওয়েভের জন্য। তাহলে এবারে ধরো একটা ওয়েভের জন্য ডিস্টেন্স ধরো না 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে? হ্যাঁ, বা অন্যভাবে করতে গেলে তুমি এটাকে আচ্ছা 10 অ্যাংস্ট্রম বা আরো সহজ বলি, ধরো 1/10 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারে ওরকম কতগুলো ওয়েভ থাকবে না, 10টা থাকবে। তার মানে বেসিক্যালি কি, যে তোমার এককে তোমাকে ভাগ করতে ওয়েভ লেন্থটাকে দিয়ে, অর্থাৎ 1/ল্যামডা এইটা হয়ে যাচ্ছে কিন্তু তোমার ওয়েভ নাম্বারটা। হ্যাঁ, নিউ বারটা হচ্ছে 1/ল্যামডা। তাহলে জাস্ট একটা ওয়েভের জন্য ল্যামডা পার লাগে, তাহলে ইউনিট লেন্থের মধ্যে কতগুলো ওয়েভ থাকবে না 1/ল্যামডা। নিউ বারটা হচ্ছে 1/ল্যামডা। আচ্ছা, এর যে সিজিএস ইউনিট, নিউ বার, সেটা তাহলে কি হবে, সিজিএস ইউনিটের জন্য সেন্টিমিটার ইনভার্স হবে এইটা। এটাই কিন্তু পপুলার। হ্যাঁ, আমার অনেক ক্ষেত্রে আমরা তো এখন এসআই ইউনিট নিয়ে বেশি মাথা ঘামাই, কিন্তু দেখবে ওয়েভ নাম্বার নিয়ে যখন কথাবার্তা বলা হবে তখন সিজিএস ইউনিট যেটা সেন্টিমিটার ইনভার্স, এটাই কিন্তু বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, তো ওয়েভ নাম্বারটা হচ্ছে নিউ বার হচ্ছে 1/ল্যামডা। এবার এইখানে দেখো তাহলে ফর লাইটের জন্য তুমি লিখতে পারো যে নিউ বারটা হচ্ছে তোমার বেসিক্যালি নিউ বাই সি। কারণ এখানে দেখো, এখানে তুমি জাস্ট ল্যামডাটা এদিকে নিয়ে চলে গেলে 1/ল্যামডা হলো, 1/ল্যামডা যেটা নিউ বার সেটা হচ্ছে নিউ বাই সি হচ্ছে। তাহলে নিউ বার ইকুয়াল টু হচ্ছে নিউ বাই সি, বা নিউ হচ্ছে সি ইন্টু নিউ বার। তো এই রিলেশনগুলো তুমি একটুখানি মাথায় রাখবে, মানে পারস্পরিক একটা থেকে আরেকটা কনভার্সন, এই ইউনিটগুলো কিন্তু সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা দরকার। তাহলে ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ এবং ওয়েভ নাম্বার, তিনটে জিনিস তুমি বুঝে গেলে তাদের পারস্পরিক সম্পর্কটা দেখবে। আচ্ছা, এবারে এদের সবাইয়ের সাথেই কিন্তু এনার্জিটা রিলেটেড। কিরকম ভাবে, তা দেখো তাহলে এনার্জি অ্যাসোসিয়েটেড টু ফোটন যদি তুমি বলো, বা এনার্জি অ্যাসোসিয়েটেড টু ফোটন বা লাইট পার্টিকেলস যাই বলো না কেন, সেই এনার্জিটা যদি তুমি লিখো, এটা হচ্ছে এইচ নিউ। এটা কত হবে না, এইচ নিউটা হচ্ছে C/ল্যামডা, মানে এইচ সি নিউ বার। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট যে এনার্জিটাকে তুমি এইচ নিউ লিখছো, সেটাকে এইচ C/ল্যামডা লিখতে পারতো, বা এইচ সি নিউ বার তুমি লিখতে পারছো আর কি। তার মানে এই রিলেশনটা তোমায় বলে দিচ্ছে যে এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট যেটা একটা কনস্ট্যান্ট, আর স্পিড অফ লাইট সেটাও একটা বেসিক্যালি কনস্ট্যান্ট লাইটের জন্য। তাহলে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ এবং ওয়েভ নাম্বার এবং এনার্জি তারা কিন্তু একে অপরের সাথে রিলেটেড। মানে একটা জানলে তুমি সেখান থেকে কিন্তু অন্যগুলোকে বের করে ফেলতে পারবে, একটা জানলে সেখান থেকে তুমি অন্যগুলোকে বের করতে পারবে। এটা, এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম ভাবতে পারি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম পেতে পারি। ব্যাপারটা কিছুই না, যে যত রকমের লাইট হয়, বা যে রিজিয়নের লাইটগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, সেই রিজিয়নের লাইটগুলোকে তোমাকে ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি বা ইনক্রিজিং ওয়েভ নাম্বার বা ইনক্রিজিং এনার্জি বা ডিক্রিজিং ওয়েভ লেন্থের টার্মসে জাস্ট বেসিক্যালি এক্সপ্রেস করা। মানে ধরো আমি এদিকে ই বা নিউ বার, এইটা ধরো এদিক থেকে এদিকে ধরো তোমার ইনক্রিজ করছে, ঠিক আছে? আর ওয়েভ লেন্থটা ধরো বাঁদিক থেকে ডান দিকে তোমার ধরো ডিক্রিজ করছে। সেই মতো করে তুমি জাস্ট লাইটটাকে কতগুলো রিজিয়নে ভেঙে ফেলতে পারলে। ধরো তুমি প্রথমেই যেটা লিখবে সেটা হচ্ছে ইউভি ভিজিবল রিজিয়ন, ইউভি ভিজিবল রিজিয়ন এটা। তারপরে ওর থেকে বেশি এনার্জি কেটে সেটা হচ্ছে এক্স রে রিজিয়ন। তার থেকে বেশি এনার্জি কেটে তোমার লাগতে পারে সেটা হচ্ছে গামা রে রিজিয়ন। এই জায়গাগুলো জাস্ট আমার ইম্পর্টেন্ট। আবার এদিকে ইউভি ভিজিবল থেকে
কম এনার্জিতে তোমার আইআর আসতে পারে, আইআর রিজিয়ন, মাইক্রোওয়েভ রিজিয়ন, অথবা রেডিও ওয়েভ রিজিয়ন। রেডিও ওয়েভ রিজিয়ন, তাহলে মোটামুটি ভাবে এই কটা রিজিয়ন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এই যে ইউভি ভিজিবল রিজিয়ন, যেটা মানে তোমাকে প্রথমে যেটা করতে হবে যে তাদের আইদার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার বা এনার্জি, সেইটা মোটামুটি কোনখান থেকে কোন জায়গার মধ্যে থাকলে সেটাকে তোমার ওই রিজিয়নের মধ্যে ফেলা হবে, সেইটা সম্বন্ধে একটা মোটামুটিভাবে ধারণা রাখতে হবে এবং সেটাকে তোমার মাথাতেও রাখতে হবে। দেখো এই যে ভিজিবল রিজিয়ন যদি তুমি দেখো, জাস্ট সিম্পলি ভিজিবল লাইটের ওয়েভ লেন্থটা কত হয় না 400 থেকে 800 ন্যানোমিটার। এই ল্যামডাটা হচ্ছে মোটামুটি হবে 400 থেকে এই 700 বা 800 ন্যানোমিটার এরকম অর্ডারে আসে, তাই তো? এটা। আর ইউভি ভিজিবল রিজিয়ন তোমরা এইটুকু জানো যে ইউভির এনার্জিটা ভিজিবলের থেকে বেশি। তাহলে এনার্জি যদি বেশি হয় তাহলে ওয়েভ লেন্থটা কমে যাবে। এই যে এনার্জি যদি বেশি হয় তাহলে ওয়েভ লেন্থটা কমে যাবে। দেন ইউভি ভিজিবল রিজিয়নে ওয়েভ লেন্থটাকে তুমি জাস্ট ভাবতে পারো এইটা এই 10 থেকে এদিকে এই 1000 ন্যানোমিটার এরকম একটা রেঞ্জের মধ্যে রাখা হচ্ছে। মানে যে ভিজিবলটা 800-র বদলে আমি 1000 লিখলাম, কারণ অত ছোট ছোট ভাগে তো ভাগ করা যাবে না, মোটামুটি একটা ওয়াইড রেঞ্জ নিতে হবে। এটা 1000 ন্যানোমিটার পর্যন্ত। আর ইউভির যে এক্সট্রিমটা মানে তারপরেই এক্সট্রা স্টার্ট হয়ে যাবে, সেটা ধরে নাও তোমার 10 ন্যানোমিটার এরকম একটা অর্ডারে। তাহলে সেটাকে তুমি লিখতে পারো এক মানে এটা 1 ন্যানোমিটার মানে 10⁻7 সেন্টিমিটার। 10⁻7 সেন্টিমিটার হলে এটা 10⁻6 থেকে 10⁻4 সেন্টিমিটার এই অর্ডারে, এটা ওয়েভ লেন্থ। তাহলে ওয়েভ নাম্বারটা কত হবে? ওয়েভ নাম্বারটা যেহেতু 1/λ যেহেতু, তাহলে এটা 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার্স, সেইটা বেসিক্যালি তোমার ইউভি ভিজিবল লাইট তার ওয়েভ নাম্বার রিজিয়ানটা। এবং আমি দেখেছি যে ফ্রিকোয়েন্সি বা এনার্জির বদলে ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বারের টার্মসে যদি এই রিজিয়ানগুলোকে আমি ভাগ করি না, তাহলে আমার পক্ষে মনে রাখা অনেক সুবিধা হয়। আমি এখানে তাহলে ওয়েভ নাম্বারের টার্মসই এটাকে রাখছি। তাহলে এর যে ওয়েভ নাম্বার রিজিয়ানটা সেটা কত না 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার্স। এইটা মোটামুটি ভাবে তার রেঞ্জটা, ঠিক আছে? আচ্ছা, এবার এর থেকে বেশি এনার্জি যেটা পাবে গামারে, সেটা হচ্ছে 10⁶ থেকে 10⁸ সেন্টিমিটার ইনভার্স। দেখো তোমার মনে রাখতে সুবিধে, এইটা হবে হচ্ছে 10⁸ থেকে 10⁻10 সেন্টিমিটার ইনভার্স। দেখো মনে রাখার সুবিধে, মানে 100 গুণ 100 গুণ 100 গুণ করে যাচ্ছে। আইআরটা ঠিক 100 গুণ কমে যাবে, নিউ বারটা হয়ে যাচ্ছে তোমার 10⁻2 থেকে 10⁻4 সেন্টিমিটার ইনভার্স। মাইক্রোওয়েভটা আরো 100 গুণ কমে গেল, সেটা হচ্ছে 1 থেকে 100 সেন্টিমিটার ইনভার্স। আর কিন্তু রেডিও ওয়েভটা তার রিজিয়নটা একটু ওয়াইড, সেটা ইউজুয়ালি হচ্ছে 10⁻⁴ থেকে 1 সেন্টিমিটার ইনভার্স। বাকি যেগুলো 100 গুণ 100 গুণ করে রেঞ্জ, এইটা কিন্তু তোমার দেখো 10,000 গুণ তোমার রেঞ্জটা থাকছে। এটা তার কারণটা আমরা বলবো, মানে এটাকে তুমি যদি আবার দুটো ভাগে ভেঙে নাও, একটা পার্ট যদি তুমি 10⁻2 থেকে 1 সেন্টিমিটার ইনভার্স এরকম রাখো, আর একটা যদি 10⁻⁴ থেকে 10⁻2 সেন্টিমিটার ইনভার্স রাখো, তাহলে দুটো রিজিয়ন কিন্তু দুটো কারণে ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু পরে দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে ইউভি ভিজিবল রিজিয়নটা, সেই ইউভি ভিজিবল রিজিয়নটা কেন আমার কাছে ইম্পর্টেন্ট তার কারণটা হচ্ছে যে ধরো তুমি যদি এরকম এই দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে দেখো, এবং এই ইলেকট্রনিক এনার্জি লেভেলটা কিন্তু তোমার কোর ইলেকট্রনের ক্ষেত্রে এনার্জি লেভেল, সরি কোর নয়, এই মানে ইউভি ভিজিবল ভ্যালেন্স ইলেকট্রন। মানে ধরো দুটো ভ্যালেন্স ইলেকট্রন আছে, তাদের মধ্যে মানে বাইরে মানে ভ্যালেন্স ইলেকট্রন মানে কোনো পরমাণুর বাইরের দিকে যে কক্ষগুলো আর কি, হ্যাঁ।
দুটো ভ্যালেন্স শেল মানে দুটো ইলেকট্রনিক লেভেল, তাদের মধ্যে যে এনার্জি গ্যাপটা এবং ইলেকট্রনিক লেভেলগুলো ভ্যালেন্স ইলেকট্রনের যে এনার্জি লেভেল, তাকে যদি তুমি এইচ দিয়ে ভাগ করো তাহলে যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছ এইটা হচ্ছে তোমার এই ইউভি ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে। হ্যাঁ, তাহলে ইউভি ভিজিবল রিজিয়নের মধ্যে তুমি দেখবে জাস্ট মানে ধরো হাইড্রোজেন অ্যাটমে, হ্যাঁ, তুমি হয়তো বাইরের কোন একটা ধরো ইলেকট্রনটা n=1 এ থাকে, তাহলে n=1 থেকে n=2 তে ধরো তোমার ট্রানজিশনটা ঘটছে, বা n=1 থেকে n=2 এর মধ্যে যে এনার্জি গ্যাপটা তুমি ক্যালকুলেট করতে, তাকে এইচ দিয়ে ভাগ করলে, তো এই দিয়ে ভাগ করলে দেখবে সেটা তোমার মানে 1 থেকে 2 হলে ওটা ইউজুয়ালি হচ্ছে তোমার আল্ট্রাভায়োলেট রিজিয়নের মধ্যে পড়ে, বা 2 থেকে 3 করলে ওটা ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে। তার মানে দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, সেটাকে তুমি এইচ নিউ বলো, অর্থাৎ দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে এইচ দিয়ে ভাগ করে তুমি একটা ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে, সেই ফ্রিকোয়েন্সিটা এই রিজিয়নের মধ্যে পড়ে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো পরে যখন আমরা স্পেকট্রোস্কোপি দেখবো তখন দেখবো যে একটা রেজোনেন্স কন্ডিশন বলে একটা ব্যাপার আছে, যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সেটা এইচ নিউর সঙ্গে সমান হতে হবে, তবে সেই ট্রানজিশনটা ঘটবে। এবার দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা এমন, সেইটাকে যদি তুমি এইচ নিউর সঙ্গে সমান করো, তার যে ফ্রিকোয়েন্সি লাইট নিয়ে অ্যাকচুয়ালি সেই ট্রানজিশনটা হতে পারে, সেটা হচ্ছে ইউভি ভিজিবল রিজিয়নের লাইট। এখানে এই রিজিয়নে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, এটা পাবে, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি পাবে এটা, এবং ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ইউভি ভিজিবল রিজিয়নের মধ্যে হয় বলে একে তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি অর ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি তুমি বলতে পারো। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি অথবা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এটা ঠিক আছে। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি কিন্তু তোমার এই রিজিয়নে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এটা। আর আরেকটা জিনিস বলে নি যে এই রিজিয়নে কিন্তু তোমার সকল রামান স্পেকট্রোস্কোপিটাও কিন্তু এই রিজিয়নে হয়। আরেকটা স্পেকট্রোস্কোপি আমরা পড়বো রামান স্পেকট্রোস্কোপি কিন্তু এই রিজিয়নের মধ্যেই কিন্তু হয়। মানে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি যেমন হয়, তেমন রামান স্পেকট্রোস্কোপি, যেটা বিশেষ করে রামান স্ক্যাটারিং, এই রামান স্ক্যাটারিং এর মজা হচ্ছে সে ইউজ করে ইউভি ভিজিবল রিজিয়নের লাইট, কিন্তু তোমার যে ইনফরমেশনটা পাবো সেটা মলিকুলার রোটেশন বা মলিকুলার ভাইব্রেশনের ইনফরমেশনটা পাবো। মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি করে জাস্ট সরাসরি ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। রামান স্পেকট্রোস্কোপি করে কিন্তু ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সম্বন্ধে ধারণা পাওয়া যাবে না, যেটা পাওয়া যাবে সেটা মলিকুলার রোটেশন বা ভাইব্রেশনের ধারণা পাওয়া যাবে। এবার রোটেশন বা ভাইব্রেশনের ধারণা ইউজুয়ালি হচ্ছে মাইক্রোওয়েভ এবং আইআর স্পেকট্রোস্কোপি করেই করতে হয়, কিন্তু রামান স্পেকট্রোস্কোপি একটা পার্টিকুলার কাইন্ড অফ স্পেকট্রোস্কোপি যেখানে ইউভি ভিজিবল রিজিয়ন লাইট ব্যবহার করা হবে, কিন্তু আমি যে ইনফরমেশনটা পাবো সেটা অ্যাসোসিয়েটেড টু মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন এইটা। আর তার সঙ্গে হচ্ছে ধরো এই ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি সেটা এই রিজিয়নের মধ্যে ঘটে। তার মানে তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, রামন স্পেকট্রোস্কোপি, ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, এইগুলো কিন্তু এই রিজিয়নের মধ্যে ঘটে। আমি কেন এই মানে আসলে কোন রিজিয়নের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে কোন স্পেকট্রোস্কোপিটা, এইটা একটুখানি জানা দরকার, কারণ আমি তো আলটিমেটলি স্পেকট্রোস্কোপি পড়তে চাইছি। সেইখানে যখন আমি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বলবো বা রামান স্পেকট্রোস্কোপি বলবো বা ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি বলবো, তুমি বুঝে যাবে কোন রিজিয়নের লাইট নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তার ওয়েভ নাম্বারটা কেমন অর্ডারে, তার ওয়েভ লেন্থটা কেমন অর্ডারে, তার ফ্রিকোয়েন্সিটা কেমন, তার এনার্জি কেমন, তার একটা ধারণা তোমার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো যে ভ্যালেন্স শেল, সেখানে দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ, আর কোর শেল, তাদের মধ্যে যদি এনার্জি গ্যাপটাকে দেখো তাহলে সেই এনার্জি গ্যাপটা বেড়ে যায়। আচ্ছা, তাহলে এইটা যদি তোমার ইলেকট্রনটা যদি তোমার কোর ইলেকট্রন হয়, তাদের ক্ষেত্রে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তাকে এইতে ভাগ করে যেটা পাবে, যে নিউটা পাবে, সেই নিউটা এখন এক্সট্রা রিজিয়নের মধ্যে পড়ে, কারণ তার এনার্জিটা বেড়ে গেছে, ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। এবং এইখানে তুমি যেটা করবে সেটা হচ্ছে এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি তবে তোমার এই রিজিয়নের মধ্যে ঘটবে, এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এই রিজিয়নে হয়। আর এছাড়া ক্রিস্টাল যে এক্স রে ডিফ্র্যাকশন বাই এ ক্রিস্টাল, সেটা তোমরা দেখেছো, এটা যে কারণে তোমার হাড়ের ছবি টবি এক্স রে দিয়ে আঁকা সম্ভব হচ্ছে, মানে তোলা সম্ভব হচ্ছে, এক্স রে ডিফ্র্যাকশন হচ্ছে। এছাড়া ধরো তোমার এই যে কম্পটন স্ক্যাটারিং তোমরা পড়েছো, সেটা তোমার কিন্তু এক্স রে রিজিয়নের লাইটকে নেয়। আচ্ছা, এবারে তোমরা রেডিও অ্যাক্টিভিটি বা ইত্যাদির সময় দেখেছো যে
যে যখন কোনো একটা মানে ফিশন বা ফিউশন এই টাইপের রিয়াকশন হচ্ছে, তখন তোমার প্রথমে যেটা হচ্ছে যে মানে নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে একটা নিউক্লিয়াসের এক্সাইটেড স্টেটে, সেই এক্সাইটেড স্টেট থেকে যখন তার লোয়ার গ্রাউন্ড স্টেটে নেমে আসছে, তখন সে একটা এনার্জি ছাড়ছে, সেই এনার্জিটা কিন্তু গামা রেডিয়েশন হিসেবে বেরোচ্ছে, গামা রে হিসেবে বেরোচ্ছে। তার মানে দুটো নিউক্লিয়ার স্টেট, তাদের এনার্জি গ্যাপটাকে তুমি যদি এইচ দিয়ে ভাগ করো, তাহলে যে ফ্রিকোয়েন্সিটা পাবে সেইটা কিন্তু তোমার গামা রে রিজিয়নের মধ্যে পড়বে। এবং এই রিজিয়নে যেটা করা হয়, একটা ইম্পর্টেন্ট স্পেকট্রোস্কোপি আছে যাকে বলা হয় মসবাওয়ার স্পেকট্রোস্কোপি। এই মসবাওয়ার স্পেকট্রোস্কোপিটা কিন্তু তোমার এই গামা রে রিজিয়নের মধ্যে ঘটে। আর এবার তুমি লোয়ার এনার্জির দিকে চলে এসো। এখানে যেমন দুটো ভ্যালেন্স ইলেকট্রনিক এনার্জি গ্যাপকে এইচ দিয়ে ভাগ করলে যে নিউটা বেরো, সেটা হচ্ছে এবি ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে। আর যদি তুমি এই দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে তাকে যদি এইচ দিয়ে ভাগ করো, যে ফ্রিকোয়েন্সিটা বেরোবে সেইটা কিন্তু তোমার আইআর রিজিয়নের মধ্যে পড়বে। তুমি জানো যে দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের তুলনায় দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কম, রোটেশনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা আরো কম, এইটা। এবং এইখানে যে স্পেকট্রোস্কোপিটা হবে সেটা হচ্ছে তোমার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি ওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি আইআর রিজিয়নের লাইনে হয় বলে এখানে সময় আইআর স্পেকট্রোস্কোপিও বলা হচ্ছে। ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি আইআর স্পেকট্রোস্কোপি তোমার এই রিজিয়নে ঘটবে, এবং মানে যা দিয়ে মলিকুলার ফোর্স কনস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি বের করতে পারা যায়। আর এবারে দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কি হয়, আরো কম হয়, তাকে এইচ দিয়ে ভাগ করে যে ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে সেটা মাইক্রোওয়েভ রিজিয়নের মধ্যে পড়বে। সেখানে এই রিজিয়নে যে স্পেকট্রোস্কোপিটা হয় সেটা হচ্ছে তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপি, ওর একে বলা হবে তোমার মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি, কারণ মাইক্রোওয়েভ রিজিয়নের লাইন নিয়ে এটা হয়, এটা মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। আচ্ছা, এবারে এই রেডিও ওয়েভ রিজিয়ন যেটা, এই রেডিও ওয়েভ রিজিয়নটা হচ্ছে তোমার দুটো ভাগে তুমি ভাগ করবে। একটা হচ্ছে যে তোমার দুটো যে মানে আসলে স্পিন স্টেট, এখন যেটা দরকার হচ্ছে স্পিন স্টেট, ইলেকট্রনেরও স্পিন হয় আর প্রোটনেরও স্পিন হয় বা নিউক্লিয়াসেরও স্পিন হয়। তুমি যদি এই দুটো এই ইলেকট্রনিক স্পিন স্টেট তাদের এনার্জি গ্যাপটা, এটা ইলেকট্রনিক স্পিন স্টেট, তাদের এনার্জি গ্যাপকে যদি এই দিয়ে ভাগ করো, তাহলে যে ফ্রিকোয়েন্সিটা বেরোবে সেটা হচ্ছে তোমার এই রিজিয়নটার মধ্যে পড়ে। আর এইখানে হচ্ছে দুটো এই ধরো নিউক্লিয়াস বা প্রোটনের যে স্পিন স্টেট ধরো, বা নিউক্লিয়ারের যে স্পিন স্টেট, নিউক্লিয়াসের যে স্পিন স্টেট, হ্যাঁ ধরো প্রোটন যদি হতো তাহলে আলফা স্পিন বিটা স্পিন থাকে এরকম আর কি, তাকে যদি তুমি এই দিয়ে ভাগ করো, তাহলে যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার বেসিক্যালি এই রিজিয়নের মধ্যে পড়ছে। এবং এইখানে যে স্পেকট্রোস্কোপিটা করতে হয় সেটা হচ্ছে এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। আর এইখানে যেটা করতে হয় সেটা হচ্ছে ইপিআর অর ইএসআর। আচ্ছা, এবারে যেটা হয় যে তোমার এই যে ইএসআর বা ইপিআর আর মাইক্রোওয়েভ রিজিয়ন তারা এত কাছাকাছি, অনেক সময় এরকম কোশ্চেন দেয় যে তুমি ইপিআর বা ইএসআর কোন রিজিয়নের লাইট দিয়ে ঘটবে। যদি রেডিও ওয়েভ রিজিয়ন তো অপশনের মধ্যে থাকে তো ঠিক আছে, নাহলে রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভের মাঝামাঝি, যদি রেডিও ওয়েভ অপশনের মধ্যে না থাকে, যদি মাইক্রোওয়েভ অপশনটা থাকে, তাহলে মাইক্রোওয়েভ কিন্তু তোমার অ্যান্সার হবে। তাহলে ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স বা ইলেকট্রন স্পিন রেজোনেন্স, যেটা যে লাইটটা ইনভলভ করে সেটা হচ্ছে 10⁻⁻² থেকে 1 সেন্টিমিটার ইনভার্স এরকম ওয়েভ নাম্বার। আর এনএমআর তার ক্ষেত্রে এনার্জি একটা আরো কম, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা আরো কম, তার জন্য যে লাইটটা লাগবে সেটা 10⁻⁴ থেকে 10⁻² সেন্টিমিটার ইনভার্স এরকম অর্ডার, ঠিক আছে। আর এই রেডিও ওয়েভ তো তোমার রেডিও চলে রেডিও ওয়েভে, তুমি ধরো যে আমাদের যে এফএম রেডিওগুলো হয়, হ্যাঁ এফএম রেডিও সব তো শুনেছো নিশ্চয়ই, হ্যাঁ রেডিও মির্চি, বিগ এফএম, হ্যানা তালা ইত্যাদি ইত্যাদি আর কি। এই রেডিও মানে এফএম রেডিও যদি দেখো, তার যে একটা টিপিক্যাল ফ্রিকোয়েন্সি দেখবে, টিপিক্যাল ফ্রিকোয়েন্সি কিরকম জানো? কোনো একটা রেডিও মানে কোনো রেডিও শোনো এবং সেই রেডিওতে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বলতে পারবে? হুম, ঠিক। এই শ্রেয়া, রেডিও শুনিস? 98.4 ওইগুলো বলছো? হ্যাঁ হ্যাঁ, সেটা কি তাহলে 98.3 বা 98.4 যেটা, সেটা 98.3 বা 98.4টা তোমার মানে তাহলে ইউনিটটা কি?
স্যার ওই মেগা হার্টজে থাকে তো। মেগাহার্টজে থাকে। তাহলে দেখো এই যে টিপিক্যাল ফ্রিকোয়েন্সিটা নিউটা, এইটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ, এটা 100 মেগাহার্টজের মতো, তাই তো? মানে এই যে 98.3, 100.1, 107, তারপর 92.7 ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এত মেগাহার্টজের মতো, তাহলে এত মেগাহার্টজ যদি হয় তাহলে 100 ইন্টু 10⁶ হার্টজের মতো, তাহলে কত হলো এটা? এটা টিপিক্যালি 10⁸ হার্টজ এই অর্ডারে হচ্ছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সি 10⁸ হার্টজ, তাহলে ওয়েভ নাম্বারটা কত হবে? এটা কিন্তু ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি। তাহলে ওয়েভ নাম্বার যখন তুমি ক্যালকুলেট করছো, নিউ বার, সেটা হচ্ছে তোমার নিউ বাই সি, তো এইটা নিউটা যদি 10⁸ হার্টজ মানে সেকেন্ড ইনভার্স এই অর্ডারের হয়, আর স্পিড অফ লাইটটা 3 ইন্টু 10⁻10 লিখছি সেন্টিমিটার পার সেকেন্ড হয় এইটা। আর এখানে যে ইউনিটগুলো সব কিন্তু সেন্টিমিটার ইনভার্স, এখানে যে এই যে সব ইউনিটগুলো লিখি সব সেন্টিমিটার ইনভার্স, এখানে আমি সেন্টিমিটার ইনভার্স এটা এক্সপ্রেস করি, সেটা কত হচ্ছে দেখো, 1/3 ইন্টু 10⁻²2 সেন্টিমিটার ইনভার্স। তুমি এবার খেয়াল করো, দেখো রেডিও ওয়েভ রিজিয়নটা কত বলেছে, 10⁻⁴ থেকে 1 সেন্টিমিটার ইনভার্স। দেখো যে রেডিও চলে তার যে ফ্রিকোয়েন্সি থাকে এই রিজিয়নের মধ্যেই পড়ছে, তার মানে এই রেডিও ওয়েভ রিজিয়নে কিন্তু তোমার অ্যাকচুয়ালি রেডিও চলে, এবং সেখান থেকে নামটা এরকম এসছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে বিভিন্ন রিজিয়নগুলো সেটা একটুখানি দেখে নিলাম। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেক্ট্রা তার রিজিয়নগুলো আমরা বেসিক্যালি দেখে নিলাম। তাহলে দেখো আমি মলিকুলকে বুঝে নিয়েছি, লাইটকে বুঝে নিয়েছি। ঠিক আছে, তাহলে মলিকুলকে বুঝে নিয়েছি, লাইটকে বুঝে নিয়েছি। এবারে সেই মলিকুল এবং লাইটের মধ্যে ইন্টারাকশনটা তোমাকে দেখতে হবে। তাহলে এবার আমি যখন ইন্টারাকশনটা দেখতে চাইবো, সেই ইন্টারাকশনটা অনেক রকমভাবে তোমায় দেখতে হয়। তাহলে মেকানিজম of interactions of molecule with light বা electromagnetic radiation with electromagnetic radiation। এবারে এই পার্টটা একটুখানি বুঝতে হবে। দেখো আমি মলিকুলকে বুঝে নিয়েছি, লাইটকে বুঝে নিয়েছি, এবারে সেই লাইটের সঙ্গে মলিকুলে কেমন করে ইন্টারাকশন হচ্ছে সেই জায়গাটা আমাকে একটুখানি দেখতে হবে। তো দেখো লাইটটাকে আমি একটুখানি বেশি বুঝলাম, মানে লাইট যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে থাকো, লাইটের মধ্যে কি আছে? লাইটের মধ্যে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে। আচ্ছা, এবারে সেই লাইট যখন মলিকুলের সঙ্গে ইন্টারাক্ট করবে, তাহলে মলিকুলের কোনো একটা প্রপার্টির সঙ্গে তাকে বেসিক্যালি ইন্টারাক্ট করতে হবে। কার সাথে ইন্টারাক্ট করতে পারে? তো যেটা কথা হচ্ছে যে তুমি যদি লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে দেখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে যদি দেখো, তার দুটো পার্ট আছে এর মধ্যে। একটা পার্ট হচ্ছে মানে তোমার মানে একটা একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, field vector which is oscillating, অর্থাৎ ইটা আছে। আর একটা তোমার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে। ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে হুইচ ইজ অসিলেটিং, এটাও অসিলেটিং। এইটা আছে। আচ্ছা, এবারে যখন মলিকুলের সাথে ইন্টারাক্ট করবে, একটা হতে পারে যে এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা, মানে দিস ইলেকট্রিক ফিল্ড ভেক্টর can interact with the electric dipole moment
অ্যাসোসিয়েটেড টু মলিকুল। মলিকুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ডাইপোল মানে তাদের সাথে ইন্টারাকশন করতে পারে এটা। আর একটা যেটা করতে পারে সেটা হচ্ছে যে মানে এই যে দিস ম্যাগনেটিক ফিল্ড, লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্যান ইন্টারাক্ট with the magnetic dipole moment associated to মলিকুল। তার মানে লাইটের মধ্যে মাত্র দুটো জিনিসই আছে, একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে। তা যখন তারা ইন্টারাক্ট করছে তখন দু রকমের ইন্টারাকশন হতে পারে। একটা হচ্ছে তোমার আইদার ইলেকট্রিক মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সাথে ইন্টারাক্ট করলো, অথবা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সাথে ইন্টারাক্ট করলো, করে তোমার এনার্জি এক্সচেঞ্জ হবে। হ্যাঁ, এবারে যখন তোমার এই মানে মানে ইন্টারাকশন এনার্জিটা তুমি যদি দেখো, interaction energy when electric field interacts with ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাহলে এখানে এই ইন্টারাকশন এনার্জিটা তখন হয় হচ্ছে তোমার মাইনাস মিউ ডট ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই, এটা। বা তুমি এটাকে লিখতে পারো মাইনাস মিউ ই কস থিটা। এখানে ধরো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা যদি এই ডিরেকশনে কাজ করে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা যদি তোমার এই ডিরেকশনে কাজ করে, এটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, আমি হয়তো একটা নিচে একটা ইলেকট্রিকের জন্য ইএলটাকে লিখে রাখলাম। এটা তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সাথে তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের অ্যাঙ্গেল যদি তোমার থিটা হয়, তাহলে ইন্টারাকশন এনার্জিটা মাইনাস মিউ ডট ই বা মাইনাস মিউ ই কস থিটা, এটা এটা তাহলে এই হচ্ছে ইন্টারাকশন এনার্জিটা। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে এই ইন্টারাকশন এনার্জির জন্য তোমার ট্রানজিশন ঘটতে পারে, এবং সেখান থেকে যেটা হবে তুমি এই পার্টিকুলার কেসে যেটা পাবে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন পাবে। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন তুমি পেতে পারবে। মানে বেসিক্যালি মলিকুলের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লাইটের ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ইন্টারাকশন হলো। এই ইন্টারাকশনের জন্য হচ্ছে তোমার হতে পারে মলিকুল লাইটকে এনার্জি দিয়ে দিচ্ছে, বা লাইট মলিকুলকে এনার্জি দিচ্ছে। মলিকুল যদি লাইটকে এনার্জি দিয়ে দেয়, তাহলে বেসিক্যালি আপার এনার্জিতে পেতে গেলে লোয়ার এনার্জি লেভেলে নামবে, তাহলে এমিশন হবে। আর যদি এমন হয় যে মলিকুল লাইট থেকে এনার্জি পেলো, অর্থাৎ এনার্জি অ্যাবজর্পশন করতো, তখন একটা লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে মলিকুলটা উঠে যাবে, তাই এমিশন বা অ্যাবজর্পশন হবে। মানে মধ্য কথা হচ্ছে ক্লাসিক্যালি ইন্টারাকশনটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ইন্টারাকশন। আর উল্টো দিকে যদি তোমার এরকম হতো যে ইন্টারাকশন এনার্জি আর কি, এনার্জি হোয়েন ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর interacts with magnetic dipole moment, তখন ইন্টারাকশন এনার্জিটা তোমাকে লিখতে হবে মাইনাস এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, জাস্ট ম্যাগনেটিক মানে এটা ম্যাগনেটিক আর কি এইটা, তার সঙ্গে তোমার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, তাদের মধ্যে ইন্টারাকশন এনার্জিটা লাগবে। অর্থাৎ তোমার এটা দেখো মাইনাস মিউ ম্যাগনেটিক এইচ ইন্টু ধরো কস ফাই তুমি একটা, বা কস থিটাই ধরলে, এখানে থিটাটা এখন পাল্টে গেছে। এখন এইটা যদি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হয়, এইটা যদি তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হয়, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি তোমার থিটা হয়, তাহলে ইন্টারাকশন এনার্জিটা এখন এইটা হয়ে যাচ্ছে এটা। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে তুমি যেটা পাবে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন তুমি পাবে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউসড ট্রানজিশন তুমি পাবে। তাহলে এখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন হবে, এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন হবে। তবে এখানে তুমি যদি যে মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি, আইআর স্পেকট্রোস্কোপি,
ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এই সব হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন। আবার ধরো এনএমআর, ইপিআর, হ্যাঁ, এরা হচ্ছে সব তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন তোমার এখানে হচ্ছে এটা। আচ্ছা, আর এক রকমের হয়, একটা হচ্ছে ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন হতে পারে, মানে অ্যানাদার ট্রানজিশন may take place, যাকে বলা হবে ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন। আমরা পরের দিনে খুব ভালো করে দেখবো যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক্যাল কোয়াড্রুপল মোমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি তফাৎটা কি, মানে বেসিক্যালি একটা ফার্স্ট অর্ডার প্রসেস, একটা বেসিক্যালি সেকেন্ড অর্ডার প্রসেস, আর কিছু না। হ্যাঁ, মানে এটা তোমার যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা কত তুমি স্ট্রং নিচ্ছ, যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা তুমি বেশ উইক না, তাহলে জাস্ট সিম্পলি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনটাই হলো। কিন্তু যদি সেটা বেশি নিয়ে নাও, তাহলে তোমার কোয়াড্রুপল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনটা তোমার হতে পারে আর কি। তো আমি আসবো, এবং সেই এই ইন্টারাকশন এনার্জিগুলো কোথা থেকে কিভাবে এলো সেগুলোকে নিয়েও হয় ডিটেল আলোচনা করতে পারা যাবে। এটা এবারে কথা হচ্ছে যে এই যে যখন তোমার তিনটেই একসাথে ঘটছে, তখন তাদের ইন্টেন্সিটি রেশিও যদি তুমি দেখো, দেখবে ধরো এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন, তার ইন্টেন্সিটি ধরো ধরো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন, সেটা দেখবে। আর ধরো তোমার ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন, ধরো ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট ইনডু ট্রানজিশন ধরো। হ্যাঁ, দেখা যাচ্ছে কি এর ইন্টেন্সিটি তুমি 1 ধরো, তাহলে এর ইন্টেন্সিটি তোমার হবে তোমার মানে প্রায় 10⁻6 ভাগের 1 ভাগ, 10⁻6 এর মতো। আর এইটা হবে হচ্ছে তোমার বেসিক্যালি 5 ইন্টু 10⁻6 এর মতো। তার মানে দেখো, যেটা কথা হচ্ছে, যদি তিনটে ট্রানজিশন একই সাথে ঘটে, তখন তুমি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনটাই শুধুমাত্র দেখতে পাবে, কারণ তার ইন্টেন্সিটিটা অনেকটাই বেশি। অন্যান্য ট্রানজিশনগুলো তুমি তখনই দেখতে পাবে যখন এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনটা তোমার হচ্ছে না। মানে যদি সবগুলো একসাথে ঘটে, তাহলে কিন্তু ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনটাই মূলত দেখতে পাওয়া যাবে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন বা ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন তুমি দেখতেই পাবে না। এবার এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন বা ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনগুলোকে দেখতে গেলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনটাকে সামান্য চাপা দিতে হবে আর কি। অর্থাৎ এমন একটা সিস্টেম কনসিডার করা হলো, বা এমন একটা লাইট কনসিডার করা হলো যাতে করে হচ্ছে এই প্রথম পার্টটা হচ্ছে না আর কি, তখনই তোমার এটা আসবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবারে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি তো উপরে বললাম যে ইলেকট্রিক ফিল্ডের সাথে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টে তোমার অ্যাকচুয়ালি ট্রানজিশনটা হচ্ছে। এবারে এই যে ইন্টারাকশনসটা, এই ইন্টারাকশনসটাকে তোমার 3 রকম করে দেখতে হয় অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে যে লাইট ম্যাটার ইন্টারাকশন যদি তুমি দেখো, লাইট ম্যাটার ইন্টারাকশন, এইটা তোমার একটা তোমার ক্লাসিক্যাল ট্রিটমেন্ট আছে, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট আছে, একটা তোমার ট্রিটমেন্ট আছে যাকে বলা হয় সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট। এই সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্টে আইনস্টাইনের আইনস্টাইনস কাইনেটিক মডেল, বেসিক্যালি কাইনেটিক মডেল ফর ইনডিউসড or stimulated আর কি, induced or stimulated
অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন এটা পড়ে, মানে আইনস্টাইন কাইনেটিক মডেল ফর ইনডিউসড অর স্টিমুলেটেড অ্যাবজর্পশন অর এমিশন, সেই জায়গাটা ইম্পর্টেন্ট আর কি। সেখানে আইনস্টাইন এ বি কোএফিসিয়েন্ট ইত্যাদিগুলো আসে আর কি। আর ক্লাসিক্যাল ট্রিটমেন্টটা তোমার জাস্ট ক্লাসিক্যাল ইলেকট্রোস্ট্যাটিক্যাল ল মেনে যেমন করে হয় আর কি, সেটা তো আছেই। আর একটা ট্রিটমেন্ট আছে যেটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট। কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট, এই কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট অনেক রকম ভাবে করা হয়। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি যে তোমার টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি, টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি যদি করতে পারি, সেখান থেকে তুমি আলটিমেটলি যেটা পেতে পারবে সেটা হচ্ছে ফেরমি গোল্ডেন রুল বলে একটা রুল আছে, ফেরমি গোল্ডেন রুলে তুমি আসতে পারবে এবং সেইখান থেকে তুমি বেসিক্যালি সিলেকশন রুলগুলোকে পেতে পারো। সিলেকশন রুল মানে সিলেকশন রুলস মানে ওই যে দেখবে যে কোনো লেভেল থেকে যে কোনো লেভেলে ট্রানজিশন হতে পারবে না, একটা স্পেসিফিক লেভেল থেকে স্পেসিফিক লেভেলে ট্রানজিশনটা হতে পারে আর কি। তার যে করসপন্ডিং সিলেকশন রুলসগুলো কিন্তু তোমার অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আসে। তাহলে তোমার এই পারটারবেশন থিওরি, লিনিয়ার পারটারবেশন থিওরি করতে টাইম ডিপেন্ডেন্ট লিনিয়ার পারটারবেশন থিওরি করে সেখান থেকে ফেরমি গোল্ডেন রুল আসে। ফেরমি গোল্ডেন রুল সেটা তোমার অ্যাকচুয়ালি হেল্প করবে সিলেকশন রুলগুলোকে বের করতে। সেই জন্য টোটাল ইনফরমেশনটা পেতে গেলে তোমাকে কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের মধ্যেই থাকতে হবে। সেমি ক্লাসিক্যাল মডেলটাকে 19 ওই তোমার 16 এই সময় মোটামুটি ভাবে ডেভেলপ করেছিল আর কি, সেইটা একটুখানি বুঝে নেওয়া দরকার। এবং সেখান থেকে তোমার ল্যাম্বার্ট বিয়ার্স ল একটা ইম্পর্টেন্ট ল আর কি, যেটা ফটোকেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট ল, সেই লটা তুমি এখানে বুঝতে পারবে এটা। আর সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্টটা এটা একদম শুরুতে বোঝার জন্য খুব সহজ, সেটা আমরা অ্যাকচুয়ালি করতে পারি আর কি। মানে সেটা মানে এমনি বোঝার জন্য বেশ ভালো আর কি। হ্যাঁ, কিন্তু সেটাতে সবকিছু বোঝা যাবে না। আমরা আসলে ওই কোন লেভেলের ছেলেদের ক্লাস নিচ্ছি তার উপরে নির্ভর করে কোন ট্রিটমেন্টটা করবো সেটা ঠিক হয়। কারণ টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন তৈরি করলে এর অনেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, হয় সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্টে প্রায় কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না। আর সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্টও অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারা যায় যদি আমি কেমিক্যাল কাইনেটিক্সে কেমন করে রেড ল রেট ইকুয়েশন লিখতে হয় সেগুলো সম্বন্ধে মোটামুটিভাবে একটা ধারণা থাকে। আসলে এইটা খুব ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে যে এইখান থেকে বেসিক্যালি না তোমার লেজার যেটা লাইট অ্যাম্প্লিফিকেশন অফ স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, লেজারের যে প্রিন্সিপালটা সেই লেজারের প্রিন্সিপালটা কিন্তু বেসিক্যালি আইনস্টাইনের এই মডেল থেকে কিন্তু প্রথম চলে আসে আর কি। যদিও ইন্ডাস্ট্রিয়ালি মানে লেজার বানানো হয় আইনস্টাইন যে বছর মারা যায় 1956-এ তখন, কিন্তু তার বেসিক যে থিওরিটা কিন্তু আইনস্টাইন এবি কোএফিসিয়েন্টের থ্রু দিয়ে চলে যায়। এইটা হয়তো একটুখানি বুঝে নিতে পারলে তো ভালোই। আর পরের যে পার্টটা মানে যেটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটা, সেটা দেখি যে কতটা আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, তার মতো করে পুরো জিনিসটাকে করতে হবে। এটা আচ্ছা, আজকে আমি আর করব না, কেননা আজকে একটু তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে মূলত আমরা নিজেদেরকে কনফাইন রাখবো ওই জায়গাতে যে মেকানিজম অফ interactions of molecule with light, সেখানে ওই দুটোই করবো। একটা ক্লাসিক্যাল থিওরিটাকে করব, ক্লাসিক্যাল থিওরি আর সেমি ক্লাসিক্যাল থিওরি। ক্লাসিক্যাল থিওরি এবং সেমি ক্লাসিক্যাল থিওরি এই দুটোর মধ্যে নিজেকে কনভাইন্ড। কোয়ান্টাম মেকানিক্যাল থিওরিটা ওই দিন বলা যাবে না, সেটা বলতে গেলে একটা আলাদা ক্লাসে বলতে হবে, অথবা আমরা একদম শুরুতে ওটাকে জাস্ট বাদ দিয়েও এখন করে নিতে পারি। করে আবার কিছুটা ম্যাচুরিটি এলে আমরা ফিরে এসে আমরা বললাম দেখো এই জায়গায় এই জিনিসটা থাকলে ভালো, ওই জায়গায় এই জিনিসটা থাকলে ভালো, এই মতো করে তখন আমরা ব্যাপারটাকে কভার করে দেবো আর। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আজকে একটু কম পড়ালাম, আমাদের ওই ইনভিজিলেশন আছে সেটা করতে হবে। হ্যাঁ, এন্ড অফ লেকচার 2। এবারে বলো যা বলেছি তাতে কারো কিছু বুঝতে বা কিছুতে অসুবিধা থাকলে বলে দাও। কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। সব ঠিক আছে? কিছু অসুবিধা আছে?
স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে তো?